আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলবেন, কি নাম আপনার? নাসরিন বেগম। নাসিমা বেগম। জি। কি করেন আপনি? কিছুই করি না। কিছুই করেন আপনি? আর একটু জোরে কথা বলতে পারেন? জি। আচ্ছা, একটু জোরে কথা বলুন। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আপনার দেখি আপনার বাবার ফ্যামিলিতে ছোটবেলা থেকে আপনার কি ঘটেছিল আপনার লাইফে, একটু বলেন তো। আমার বাবার বাড়িতে আমার মা আছে, আমার একজন ভাই আছে। আচ্ছা, আমার ভাইয়ের দুটা বাচ্চা আছে। আপনি কি লেখাপড়া করেছেন? যে পঞ্চম শ্রেণী পর্যন্ত করছি। পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন, এরপরে এরপরে আমার বলেন, এরপরে কি ধাপে ধাপে আপনার একদম আমরা সেই আমার পঞ্চম। বাবা মা আমাকে 13 বছর বয়সে বিয়ে দেয়। আচ্ছা, তো ওখানে আমি বেশ কিছুদিন সংসার করি। তারপর যে কোনো কতদিন সংসার করেছেন? ওখানে আমার 3টা বাচ্চা আছে। 3 বাচ্চা আছে মানে? আচ্ছা, মানে এটা কি আপনার 13 বছর বয়সে বিয়ে হয়েছে, বাল্য বিবাহ হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তারপরে ওটা কি আমার আপনার পছন্দ ছিল নাকি পরিবারের পছন্দে বিয়ে হয়েছে? পরিবার আমার 1982-তে আমার জন্ম, 92-তে 93-তে আমার বিয়ে হয়েছে। আচ্ছা, আর 11 বছর বয়সে বিয়ে হয়েছে। 94 না জানি 95-তে আমার বাচ্চা হয়, আমার এটা মনে নাই। 94-তে হবে খুব সম্ভব। আচ্ছা, বড় ছেলে জন্ম হয় ঢাকাতেই। তো আমি সেই থেকে ঢাকায় আছি, জীবন যুদ্ধের সাথে লড়তেছি। তো ওখানে প্রবলেম হওয়ার কারণে প্রথম থেকে আমার বাবা আমাকে ছাড়াই নিতে চাইছে, কিন্তু আমার মা সবসময় সংসারটা টিকাই রাখতে চাইছে। কি সমস্যা হয়েছিল? জানি না তাদের চোখে কি ধরা পড়ছে, ঠিক মতো ইনকাম করতো না, ঢাকায় কোনো কিছু ছিল আমি জানি না। তো পরে এক সময় তাকে বাইরে পাঠাই দেয়। বাইরে পাঠাই দেওয়ার পরে আপনি তো গল্পটা ছোট করে ফেলছেন। আপনার যখন 13 বয়সে প্রথম বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে আপনাকে আপনার বাবার বাড়ি থেকে আপনি শ্বশুর বাড়িতে আসছেন। আপনার জামাই কি করতো? উনি ইলেকট্রিশিয়ান কাজ করতো। হ্যাঁ, ইলেকট্রিক কাজ করতো। ইলেকট্রিশিয়ান ছিলেন? হ্যাঁ। আচ্ছা, তারপরে এটা আপনার ঢাকা কোথায়? আপনার গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি ফরিদপুর। ফরিদপুর। তো আপনার বিয়ের পরে ঢাকা আসছেন? হ্যাঁ। আপনার জামাই আপনাকে ঢাকা নিয়ে আসছে? হ্যাঁ। আচ্ছা, তারপরে? আমার বাবা দিবে না দেখে ঢাকায় নিয়ে লুকায় রাখছিল। আচ্ছা, তারপরে? লুকায় রাখার পরে ওখানে আমার একটা বাচ্চা হয়। বাচ্চা হওয়ার পরে আমাকে দেশে নিচ্ছে, তার আগে নেই না। আচ্ছা, তো নেওয়ার পরে দেশে নেওয়ার পরে 20-25 দিন রয়েছে, পরে 2-3 বছরের মাথা আর একটা বাচ্চা হয় আমার। আচ্ছা, এভাবে করতে করতে ওই সমস্যা, মানে আমি একটা মানসিক সমস্যায় পড়ে আস্তে আস্তে বুঝতে শিখি, আমার কষ্টটা বুঝতে পারি যে আমি সব দিক দিয়ে বাবার বাড়ি তো কষ্ট করিনি, মানে খাওয়া পড়ার কষ্ট করিনি, এমনিতে সব দিক দিয়ে কাজ ছিল অনেক বেশি, কিন্তু খাওয়া পড়ার দিক দিয়ে আমরা অনেক ভালো ছিলাম। আমার আব্বু শিক্ষিত ছিলেন, যে কোনো ইসে মনে করেন বিয়েটা দিছিল। এখন ওইখানে আমার হাজব্যান্ডের কি জুয়া খেলা না কি দেখছে আমার ভাই, আমি জানি না, ওটা আমার আব্বুর সাথে শেয়ার করছে। শেয়ার করার পর থেকে আমাকে আর দিবে না, পরোভাবে লুকাই লুকাই রাখছে। প্রথম বাচ্চাটা হয়েছে পরে আমাকে দেশে নিয়েছে, নেওয়ার পরে কিছুদিন পরে মাইনে নিছে। এইভাবে আমার একে একে 2টা ছেলে হয়। 2টা ছেলে হওয়ার পরে তাকে বাহিরে পাঠাই দেয়, যে বাহিরে গেলে আমার অভাব থাকবে না এবং কোনো ঝামেলা কষ্ট কোনোটাই থাকবে না, আর এই টেনশনটাও থাকবে না। সে বাইরে যাওয়ার পরে খুব ভালো টাকা পয়সা দিছে, পাঠাইছে, দুবাইতে পাঠায়। আচ্ছা, তো তো পাঠাবার পরে সেখানে 2002 সালে মনে হয় সে বাইরে গেছিল। তো 2 বছর না 3 বছরের ভিতরে সে, মানে আমি যে টাকা দেনা করে পাঠাইছি, মানে দেনা কি আমার বাবার সব টাকা দিয়ে তাকে পাঠাইছে। পাঠাবার পরে সে যাওয়ার পরে আরও 2-3 লাখ টাকা দেনা আমার মানুষ এসে ধরছে। আমি আলাদা থাকতাম বাচ্চাদের নিয়ে আমার শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ির থেকে। তো 2-3 লাখ টাকা মানুষে বলে যে আমি টাকা দিছি, আমি টাকা দিছি, টাকা দাও, এরকম গ্যাঞ্জাম যা সব কিছু আমি ইনশাল্লাহ আপনাকে দয়ায় কাটাই উঠছিলাম আল্লাহ রহমতে। যখন নাকি আমার দেনা শেষ হয়েছে, ফট করে আমার এক দেওর আমাকে ফোন করে বলে ওখানে বাহিরে এমনভাবে থাকতো ওই গ্রামের লোক, যে ঢাকায় যেরকম থাকে ওরকম দেওর ননদ জামাই সবাই মিল্লা থাকতো। তো কাকা শ্বশুর এরা একজনের ভিতরে আমাকে বলল যে বাহিরে যায় কি, এটা তো আমি তখন বুঝতাম না। না বোঝার কারণে সে একদিন আমাকে খুইলা বললো। পরে আমার মামা তো কে খুইলা বলছে আপনাকে? আমার দেওর বললো, বুঝাই আমি, মানে কোথায় আপনার জামাইকে কোথায় পাঠাইছিলেন? দুবাই পাঠাইছিল। মানে আপনারা টাকা পয়সা ঋণ করে দুবাই পাঠাইছিলেন? হ্যাঁ, আমার ঋণ করে না, আমার বাবা মাই সব দিছে। আচ্ছা, বাইরে থেকে কোনো ঋণ করে না। আচ্ছা, তো সে যাওয়ার পরে আমি শুনি যে সবাই আমার কাছে আসে, তার আত্মীয় স্বজনের কাছ থেকে, আমরা এত টাকা পাবো, এত টাকা পাবো। সে গোপনে অনেক ঋণ করেছে। হ্যাঁ, ঋণ করছে, এটা আমারে শেয়ার করে না, কিন্তু তারা বাইরে যাওয়ার পর এসে আমারে ধরছে। যাক, সবকিছু সে পাঠাইছে, আমি পরিশোধ করছি হিসাব করে চইলা টেলা বাচ্চাকে নিয়ে। পরে 2000 ইয়া করলো, সে ওইখানে ঋণ দেনা শোধ হওয়ার পরেই শুনি কি সে ওই দেশে একটা নোয়াখালীর মেয়ে বিয়ে করছে। কোন দেশে?
ওই দুবাইয়ে বিয়ে করছে নাকি জানি না, এটা শুনি। পরে সে ওই মহিলাকে নিয়েই বাংলাদেশে টাকা দিয়ে তাকে আনছি। আচ্ছা বাংলাদেশ থেকে টাকা দিয়ে আনছি, কারণ আমার শাশুড়ি বলতেছে আমার ছেলেকে বাইরে পাঠাইছো কেন, এখন আমার ছেলে আইনা দাও। আচ্ছা তো এখন কামাই তো আমার বাবা মা খায় নাই, আমি খাইছি আর আমার শ্বশুর শাশুড়ি মিল্লা খাইছে। পরে যেভাবে আমার ভাইয়ের কাছে এসে বলছি, আমার ভাই যেমনে পারছে তাকে প্রেশার দিয়ে আনছে। আনার পরে দেখতেছে এই মহিলাকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমি ওখান থেকে কষ্টে আসছি, যে এইটা মনে কষ্ট করে এত কষ্ট করলাম, এত ছোটোবেলায় বিয়ে হইলো। আমার যখন বিয়ে হয় তখন আমি 12-13 বছর বয়স। আমার হাজব্যান্ডের নাকি স্বাধীনের সময় 3 বছর বয়স ছিল, আর আমার মার তখন বিয়েই হয় নাই। আচ্ছা তো সে এই একটা কষ্ট লাগলো, সে 2টা ছেলে অস্বীকার করছে। ওই মহিলার কাছে বলছে ছেলে মেয়ে নাই, আমার ওয়াইফ কম বয়সী, সে স্কুলে পড়তো, তার কোথায় প্রেম করছে, তার সাথে সে পালাই গেছে। মানে ওই মহিলাকে এটা বলছে আপনি পালাই গেছেন। হ্যাঁ, কিন্তু আমি তার সংসারেই আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই কথাগুলো যখন আমার কানে আসতে আমি কখনো বিশ্বাস করি নাই। তো এক সময় আমি বাংলাদেশে আনার পরে তাকে এক সময় যে কোনো কার্যকলাপ এটা প্রমাণ হয়েছে। আমি খুঁজতে খুঁজতে বের করছি, কারণ আমার এখন বয়স হয়েছে, বুদ্ধিও বাড়ছে, 2টা সন্তান বড় করতেছি। তো আমি নিজে থেকে এই কষ্টে এসে পড়ছি যে আমি এখন আমার বয়স 40-42 বছর, এখন যদি আমি এরকম থাকি তাহলে ওই সময় আমি কীরকম ছিলাম, তো আমি কোন অংশে কম ছিলাম, সে কোন দুঃখে বিয়ে করছে এমন একটা মানুষের। তো ওই কষ্টে আমি এসে আমি গার্মেন্টসে চাকরি করছি। দীর্ঘদিন চাকরি করার পরে মানে আপনি আসছেন কি ওনাকে ডিভোর্স দিয়ে চলে আসছেন নাকি? না, ডিভোর্স দেইনি আমি। তখন আমি 2টা সন্তান নিয়ে এসে পড়ছি। আচ্ছা কিন্তু যখন আমি আসছি তখন আমি জানতাম না যে আমি প্রেগনেন্ট। আচ্ছা আচ্ছা। তো 2.5 মাস হয়ে গেছে। তো এই অবস্থায় আমি যতদিন পারছি চাকরি করছি। তারপর আমি আবার বাবার বাড়ি থাকি। বাবার বাড়ি থেকে বাচ্চা হয়, আমার একটা মেয়ে সন্তান হয়। মেয়ে সন্তানটা আমি 3 মাস গেলে পরে ওইভাবে রেখে আবার ঢাকায় আসি। ঢাকায় এসে আবার চাকরি কার কাছে রেখে আসছেন? আমার মার কাছে। তো এই একজন মা হিসেবে কিভাবে আপনি 3 মাসের বাচ্চা রেখে চলে আসেন? 3টা বাচ্চা কেই বা দায় বহন করবে, এটা তো বোঝেনি আপনি। তো আমি আসছি, আমার মা যেমন হোক আমাদের গরুর দুধটু ছিল ওগুলো খাওয়াইটা ইনশাল্লাহ রাখছে, সবাই মিললে আমার অন্য অন্য আত্মীয় স্বজন সবাই হেল্প করছে আমাকে। তো এইভাবে করতে করতে আমি এই 3 বাচ্চা আস্তে আস্তে আমার বাচ্চা যখন 3 বছর বয়স হইলো মেয়েটা, ও আমি আবার ছোট ছেলেটা সাথে করে নিয়ে আসছি। আচ্ছা, ছোট ছেলে সাথে করে নিয়ে আসছি, বড় ছেলে আর আমার মেয়ে আমার মার কাছে রইলো। তো ছেলে পড়ালেখা করতেছে, মেয়ে মা ওইভাবে পালতেছে। আর ছোট ছেলেটা আমি ঢাকায় এনে আমার কাছে স্কুলে ভর্তি করাই দিলাম একজনের সাথে, আর আমি একাই ছোট একটা রুম নিয়ে থাকতাম। তো এইভাবে আমি থাকলাম বেশ কিছুদিন। যেমন আমার মেয়ের 8 বছর হয়ে গেল। আচ্ছা। তো 2009 সালের 13 তারিখ আমাকে এইখানে আমার বাবা মা আবার বিয়ে দেয়। আপনার কি ওই তাহলে ওই জামাইকে ডিভোর্স না দিয়ে বিয়ে করে দিয়েছেন? হ্যাঁ, মাঝে বিয়ে হয়ে ডিভোর্স হয়ে গেছে অনেক বছর। তো সেটা তো আপনি বলেননি। আপনি কি আপনি যখন ভাইয়া মনে নাই তো? আচ্ছা ঠিক আছে। মাঝে ডিভোর্স হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। পর যখন আমি মানে একটা পর্যায়ে দাঁড়াই গেছি, আমি কোয়ালিটিতে চাকরি করতাম, তো আমি একটা পর্যায়ে দাঁড়াই গেছি। তখন দাঁড়াই গেলে দেশে গেল আমাকে ওই একজন আমার মাকে বলে তোমার ছেলে মেয়ে নাতিপুতি শুদ্ধ মেয়েটা আমাদেরকে দিয়ে দাও। আবার ঢাকায়ও মনে করেন বুঝেনি তো, গার্মেন্টসে চাকরি করলে একটা মেয়ের দিকে মানুষে কিভাবে তাকায়। পরে আমাকে এখানে বিয়ে দিল, কিন্তু আর কিভাবে তাকায় বলতে আপনি কি কেউ কোনো প্রেমের প্রস্তাব দিয়েছে বা খারাপ প্রস্তাব দিয়েছে? অনেকেই আমাকে আমার ফ্যাক্টরির জিএম পর্যন্ত আমাকে বিয়ে করতে চাইছে, তার বউ মারা গেছে, কিন্তু আমি বিয়ে বসবো না দেখে আমি কোথাও কোনোদিনও করি নাই। তো এক সময় আমার বোনের সাথে মানে আপনাকে প্রস্তাব দিয়েছে বিয়ে? হ্যাঁ, সরাসরি দিছে যে তোমাদের বাড়ি থেকে আমি খরচাপাতি দিয়ে আনবো, আমার দোতলা বাড়ি, নিচতলা আমি তোমাকে লেখা দেবো, এবং আমার একটা বাচ্চা আছে, তোমার 3টা বাচ্চা মিলে আমি ওই 3টা বাচ্চা বহন করবো। সে তখন 80,000 টাকা স্যালারি পাইতো। কিন্তু আমি করি নাই, যে আমি একটা জায়গা থেকে তো ধোকা পাইছি। তা আমার কোনোদিন ওরকম আশা ছিল না যে আমি জীবনে কোনো পুরুষের কার মাইনা নেব। সেই জায়গা থেকে আমি ওইভাবে চাকরি করতে করতে এক সময় আমি এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ি, কারণ টেনশন, ঘর বাড়ি পুরোটা আমার সামাল দিতে হইতো। মেয়েটাও আমি মাদ্রাসায় পড়াইছি, তো এইভাবে মাদ্রাসায় রেখা পড়াইছি মেয়েটা আইনা। তো মেয়েটার যখন 8 বছর হয়ে গেল তখন আমার বোনের সাথে আমার এই হাজবেন্ডের পরিচয়। আপনার বোনের সাথে পরিচয়? হ্যাঁ, আমার বোনের সাথে পরিচয়। আমার বোন যেখানে চাকরি করতো সেইখানে উনি এই কোন অফিসারের গাড়ি চালাইতো। কি চাকরি করতো আপনার বোন? আমার বোন ব্যাংকে চাকরি করতো, এখনো করে। ব্যাংকার? হ্যাঁ। কোন ব্যাংকে? সে ওই জায়গায় একটা বেসরকারি কি ব্যাংক ইয়াতে। আচ্ছা। আমার বোন এডুকেশন ব্যাংকে চাকরি করে, যেগুলো আমি বলতে চাই না, যারা আমার কেয়ার করে না তাদের এগুলো কথা শেয়ার করতে আমি চাই না। তো
তো সেই কারণে পরে এই 12-13 বছর আমি সংসার করছি, এখানে আমি খুব সুখী ছিলাম, খুব সুখী। আমার কাছে মনে হয়েছে যে আমার মতন সুখী পৃথিবীতে কেউ আর নাই। আমি ছেলে মেয়ে সব কিছু করে আমার ছেলেও বিয়ে করাইছি, মেয়েও বিয়ে দিছি, খুব ভালোভাবেই চলছিলাম। হঠাৎ করে এই করোনার ভিতরে আমার হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট করে, পুরা এই সাইডটা তার নাই, এই ফুসফুসিতে বিলার জমে গেছে, পুরা সাইডটা নাই। এইভাবে আমি কি করব, কিছু সঞ্চয় করছিল, যেহেতু ছেলেমেয়েরা কোনোদিন দেখে না, না দেখে, সে আমার হাজব্যান্ড আমার নামে অ্যাকাউন্ট ছিল, তো সে তার নিজস্ব কোনো টাকা পয়সা তার কাছে কোনোদিন রাখে নাই। তো অ্যাক্সিডেন্ট করার পরে আমি তাকে চিকিৎসা করাই, তার বাবা নাই, একজন বোন আছে, তো আর মাও নাই, ছোটোবেলায় মা মারা গেছে। তো সেই বোনেও 20,000 টাকা দেয়, আমি এইভাবে যেই টাকাকে মাইরা দিচ্ছে সেও টাকা দেয় কিছু, আমি এভাবে মিলাই জিলাই তার চিকিৎসা করাই। চিকিৎসা করাইয়া লাস্টে ডাক্তার বলে যে গ্রামের দিকে নিয়ে গেলে হাঁটাইতে হবে তাকে, এখন ব্যান্ডেজ ট্যান্ডেজ খুলছে। এই জায়গাটায় সেই কেমনে কেমনে অটো নিয়ে আইসে আমাকে সারা এই রুমটা নিছে, রুমটা নিয়ে এই বাড়ির লাঙ্কের সাথে রুমটা কে নিয়েছে? আমার হাজবেন্ড নিছে, যে অ্যাক্সিডেন্ট করেছে সে। হ্যাঁ। আচ্ছা, ওই পাও লাঠি যখন হয়েছে, দুই পাশে লাঠি দিচ্ছে, সেটা দিয়ে হাতে হাতে সেই রুমটা নিছে। রুম নেওয়ার পরে আমি তার পরিচিত লোক পাঠাইছে, সেই গাড়িতে এই মাল জিনিস মানে আরও ছিল, ফ্রিজ ছিল, ওয়ার্ডরোব, শোকেস, আলমারি, অনেক কিছু ছিল, আমি ফ্ল্যাটে ছিলাম। আচ্ছা, সেগুলো সব বিক্রি করে করে আমার হাজবেন্ডে, আমার সব লগে অনেক স্বর্ণ ছিল। আচ্ছা, আমি অনেক ভালো পরিবেশে ছিলাম। ওই যে কোথায় ছিলেন? পর্দাগুলি দেখলে আপনি বিশ্বাস করবেন, এই যে পর্দা, ফ্ল্যাটের পর্দাগুলো হয়েছে, তো আচ্ছা। সেইভাবে মনে করেন সব বিক্রি করছি আমি, করে একটুক রাইকে একটুক ছাড়া তো চলে না আমার। পরে আমি এইখানে আইসা এইখানে থাকলাম, আমার হাজবেন্ডটা এখানে 7 মাস পর্যন্ত রাখি, রাইখা এখানে শুধু উনি ওই যে ওয়াশরুমটায় বাথরুম করতে পারতো, কেমন পরিচয় করতো আমি কোনোদিন দেখি নাই। এইখানে আসার পর তার বাথরুম পরিষ্কার করা লাগে নাই আমার, শুধু প্রস্রাবটা পরিষ্কার করছি। ওই যে দাঁড়াইলে শরীরে সিটটা যাইতো, বসাইয়া নামাজ পড়াইতাম, এখানে বসে নামাজ পড়তো। তো সে ভালো হইলো, এক সময় সুস্থ হইলো, সে বললো আমি একটা কাজে জয়েন করবো। কি কাজে আগে করি তারপর তোমারে বলবো, এইটা বললে সে প্রথম লাস্ট যখন ডাক্তার দেখাই আসে সে, তারপরে আমার বললো ডাক্তার কি বলছে আমি আজ অব্দি জানি না। সে ওই দিন আমার প্রত্যেকবার যতবার গেছি আসছি, তারে কিন্তু অ্যাম্বুলেন্সে নিয়েছি আসছি, প্রত্যেকবার আমি তার সাথে ছিলাম। এবং হসপিটালে যতদিন ছিলাম ততদিন হসপিটালের বিলই আসছে, ওই বেড বিল 2,000 টাকা কেবিন ভাড়া, সেখানেই বিল দিছি আমি 60,000 টাকা। আপনার শ্বশুর বাড়ি কোথায় ছিল? শ্বশুরবাড়ি ফরিদপুর। ও আচ্ছা, আপনি পরিচিত। কি শ্বশুর বাড়ি চিনেন? হ্যাঁ, সব গিয়েছিলেন? চিনি। আচ্ছা আচ্ছা, তারপরে হ্যাঁ যে বলুন। তো ওই করলাম, পরে হঠাৎ করে সে যে গেল, ওই যে কাপড় চোপড় সব এই যে তারা এখানে আছে, সে চলে গেল। কিন্তু কবে চলে গেছে? গেছে হইলো গিয়া নভেম্বরের 27 তারিখ না 28 তারিখ গেছে। তার মানে 9 মাস। হ্যাঁ, আমি বলছি না, আমি 7-8 মাস ধরে আপনাদেরকে বলছি যে 7-8 মাস ধরে আমি এইভাবে পড়ে আছি। আচ্ছা, কোথায় গেছে? কিচ্ছু জানি না। যখন নাকি বেরো হয়েছে বলছে তুমি কবে আসবা, কোথায় যাও, আমার কিছু বলো, লাঠি পর দিয়ে গেছে। তখন বলছে যে আগে তো যাই, আর কবে আসবো সেটা তো এখনই বলা যাবে না। সুন্দরভাবেই গেছে, এই আন্টি আঙ্কেল সবাই জানে। তো আপনার শ্বশুর বাড়িতে খোঁজ নিয়েছেন? ওখানে তো কেউ নাই। হ্যাঁ, এমনি খোঁজ নিছে, ওখানে কেউ নাই, ও বাড়ি আচ্ছা, খালি। তারপরে কি ঘটেছিল বলেন? তারপর এ পর্যন্ত তার কোনো খোঁজ খবর নেই। আমি কষ্ট মষ্ট করে এই পর্যন্ত চাইছি, আমরা মানে খালা অমুক সমুক 1,000 2,000 এমন করে অপরিচিত যারা তারাও আমার সহযোগিতা করে এই পর্যন্ত রাখছে, কিন্তু আমি কিছু করতে পারি না। এক তো এই অনেক বছর ধরে আমি চাকরি করি না, এই হাজবেন্ডের সাথে যতদিন আমার বিয়ে হয়েছে আমি চাকরি করতেছি, যে বলছে কি জীবনে অনেক কষ্ট করছো, আর কোনো চাকরি করা লাগবে না, ঘরে বসে নামাজ কালাম পড়ো। সে জানতো আমি খুব ধার্মিকের দিকে খুব পছন্দ, আমি যত কষ্ট করছি চাকরি করছি আমি নামাজ বাদ দিন। আমার এর জন্য ফ্যাক্টরি অনেকে পছন্দ করতে, জিএমও আমাকে এর জন্য বিয়ে করতে চাইছিল। পরে এখন তো আমি বাইরের জগৎটা আমি যাইতে পারি না, আমার বাইরের জগৎ ভালো লাগে না। আমি ঘরে থাকি, নামাজ কালাম পড়ি। 12-13 বছর সে আমার মেয়ে সহ মাদ্রাসা করে খুব পর্দায় রাখছে, এমন সময় আমার হাত মোজা পা মোজা পরে বের করছে। আমি কোনোদিন এইখানের 5 জন পুরুষ আমার চিনেন, আপনি পারভেজ ভাইরে জিজ্ঞেস করেন। তাহলে আপনাকে ফেলে কেন চলে গেল আপনি আমি কি জানি মনে না করেন? ভাই, আমি জানি না যে এখন কি তারে ডাক্তার, আমার খালি সন্দেহ হয় তারে ডাক্তার এমন কিছু বলছে, তার রিটার্ন আবার এই অপারেশন গুলো করতে হবে, তার 22টা নাট বল্টু আছে পার ভিতরে।
এখন আর একটা দুইটা রড তো বলা আছে। সে কি বেঁচে আছে না মারা গেছে কিচ্ছু তাও তো জানি আপনি না। জানেন না, কোনো জায়গা থেকে আমি কোনো খবর পাই না। আর আমার এই মোবাইলটা অল ডিলিট হয়ে গেছে, কারণ নাম্বার আমার কাছে নাই। কিভাবে অল ডিলেট হলো? এমনিতেই আমি তো মানে চোখে ভালো দেখি না ভাইয়া। আমি চশমা, এই চশমাটা আমি কোরআন শরীফ পড়তে পারি না, একটা চশমাটাও চেঞ্জ করতে আচ্ছা পারি না। যাই হোক, আচ্ছা, আপনি কি কোনো ধরেন যখন সে চলে গেছে বা এতদিন খোঁজ খবর নাই, কোনো প্রশাসনিক ব্যবস্থা নিয়েছেন, কোনো না, থানায় আমি জিডি কোনো টিডি কিছু করেছেন? নেই, আমি কোনো কিছু করি নাই, কোনো কিছুই কোনো করেন? করি নাই। এই জন্য আমি দেখতেছি আমার কাবিনের কাগজটা নাই। 2 লাখ টাকা কাবিনে আমাদের কোর্ট কাবিন হয়েছে, হ্যাঁ কাবিনের কাগজ নাই। তার যে ডাক্তারের কাগজপাতি, হ্যাঁ কত ছবি ছিল ঘরে, হ্যাঁ। কোনো ছবি মানে আগের ছবি আছে, সে যে এরকম বড় দাড়ি, সেই দাড়িওয়ালা ছবি, কোনো ছবি নাই। দেখতেছি তার কাগজপাতি নাই। ওই তারপরে এই তোষকের নিচে এই কাগজপাতিগুলো আছে আমার, তার কোনো কাগজপাতি, এক্সের কাগজটা কিচ্ছু নাই। তার কোনো ছবি টবি আছে? আগের ছবি আছে যেগুলো দাঁড়িয়ে ছিল না, এগুলো কোনো জায়গা হয়তো আমার কাছে আছে, কিন্তু মোবাইলেও তো, আমার তো অ্যান্ড্রয়েড সেট নাই, মোবাইলেও ছবি টবি নাই। পরে এইভাবে আমি দেখতেছি কাগজপাতি নাই, তাহলে আমি কি নিয়ে যাই দাঁড়ামো আর কি করবো? সে তো একটা পঙ্গু লোক, তার নামে কি জিটি করবো বলেন? না, যদি সে কোথায় যে যদি একটা দুর্ঘটনা হতো ঘটতে তো আমার তো নাম্বার আছে তার কাছে, তার সাথে মোবাইল আছে, সে তো আমার জানাবে যে এই পর্যায়ে কোনো না কোনো ভাবে তো কেউ ফোন করবে। তাহলে আমি বুঝি সে ডাক্তার কি বলছে আমি জানি না, সে কেন এইভাবে হইলো যে যেদিন সে গেছে তার 2 দিন আচ্ছা আগে আপা, টাকা আপনার গেছে। নামটা জানি কি? আমার নাম নাসিমা বেগম। নাসিমা বেগম। আপনি এই যে আমাদের ইউটিউব চ্যানেলে কেন আসছেন? এখন আসছি, হাজবেন্ড তো এইভাবে হয়ে গেল, আর আমি যে এইভাবে টাকা পয়সা সব তার পিছিয়ে 7-8 লাখ টাকা খরচা করলাম। এখন তো আমার যখন অ্যাক্সিডেন্ট করছে তখন কেউ বলে তুই আর যাস না, তো বাঁচবে না, পঙ্গু হয়ে গেছে, বা তোর আর ভবিষ্যৎ কি, অনেকে এটা বলছে। আমার ছেলে মেয়ে একটু মুখ কষাকষি, প্রথম আমার ছেলের কাছেই রাখছে আমাকে, তারে সহকার। আমার ছেলের বউ তার পায়খানা পরিষ্কার করছে, কিন্তু হঠাৎ আচ্ছা করে যাক, এখন আপনি কেন আসছেন সেটা বলুন। এখন আসছে এই জন্য যে আমি তো এখন একটা মানে আমার মতন অসহায় এখন কজন আছে আমি জানি না, আমি কারো কাছে যাই না। আমার অবস্থা এখন এমন হয়েছে যে কোনো ফ্যামিলি আছে না পারে কারো কাছে চাইতে, আর ঘরে না খাইয়াও থাকে, লজ্জায় যাইতে পারে না। এখন আমার সেই অবস্থা হয়েছে। আপনি কি একটু সাহায্য সহযোগিতার জন্য এখন আমাদের আমি এই যে আমার পয়রা যায় মাজাটায় যে ব্যথা পাইছি, এর জন্য আমি কোনো কাজকর্মও করতে পারি না। কেউ যদি একটা কাজের কথা বলেও যে আমি তো আগে চাকরি করছি, কারোর সাথে যোগাযোগ করতে আমি তো বসতেই পারি না। এখন আপনাকে উচিলায় যদি আমি একটু কোনোভাবে হেল্প পাইতাম, তাহলে আমি চিকিৎসাটা করাই। আপনি কি চাচ্ছেন, মানে এখন আমাদের এই ভিডিওর মাধ্যমে মানে কারো কাছে কোনো সাহায্য চাচ্ছেন কিনা? মানে যারা ভিডিওটা দেখবে, সমাজের যারা বিত্তশালী দেখে, যদি আমি তো 5 ওয়াক্ত নামাজ কালাম করি, যদি ওরকম আমি একটু সাহায্য সহযোগিতা পাই, আল্লাহর রহমতে যদি আমার কেউ দয়া করে এরকম করে, তাইলে মনে করেন যে আমি চিকিৎসাটা করাইয়া কি যদি কিছু করা যায়, আমি একটু করতে তো হবে, আমার একটু বাঁচতে হবে। কিভাবে সাহায্য করবে? আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার কাছে একটা মোবাইল নাম্বার আছে। আচ্ছা আচ্ছা। এখন কি মোবাইল নাম্বারটি ইউটিউব চ্যানেলে দিবেন? এখন আপনারা মোবাইল নাম্বার যদি দিতে হয় তাহলে দিবেন, নাহলে আমার সাথে কিভাবে যোগাযোগ? যে আচ্ছা, ওই নাতিটা আপনার কথা বলে। ছেলে মেয়ে কি আপনার খোঁজ খবর নেয় না? না, মেয়েটা আমার সাথে যোগাযোগ করে, কেমন আছে কি করছে, আর সে তো শ্বশুর বাড়ি থেকে কি করবে বলেন? একটা মেয়ে কি আর করতে পারে? আর ছেলে, আপনার যে আরো 2টি ছেলে না, আছে, আমার সাথে কেউ এরকম মানে এমনি মনে চাইলে ফোন দিয়ে জিজ্ঞাসা করে কেমন আছো, আমিও বলি ভালো আছি। কি করে তারা? একজন ড্রাইভিং করে, আর একজন হলো গিয়া ইয়ার টাচ আচ্ছা। স্যানিটারি মিস্ত্রি। আপনার সাথে কি অভিমানে কথা বলে না? না না, আমি মনে করি যে এই লকডাউনের ভিতর ওরাও ইনকাম নাই, বউ বাচ্চা নিয়ে ওরাই মনে হয় চলতে পারে না। এখন যদি ইচ্ছা থাকলেও ওরা মনে হয় করতে পারে না, এটা আমার মনে হয়, কারণ আমার সাথে এমন কোনো দ্বন্দ্ব ওদের কোনোদিন হয় নাই। আচ্ছা, তার মানে আপনি আমার জীবনে আমি 3টে সন্তান ফালাইও দিই নাই, বিয়ে করাইছি, আমি সবকিছু আমি করছি, তার জন্য এমন কোনো কর্তব্য করি নাই যে আমার যতটুকু সাধ্য কুলাইছে আমি সব করছি। 12 বছর চাকরি করছি, সব যাও সঞ্চয় করছি, তাকে অফিসে আমি খরচা করছি। আচ্ছা আপা, আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আপনি আমাদের এই সমাজে বিত্তবান অনেক লোক আছে, দেশ ও প্রবাসে যারা আছে, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? আমি সবাইকে বলি যে ভাইয়া, আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন, আমি একটা কথা মিথ্যা বলি নাই, সত্যি কথা বলছি। যদি আপনাকে মনে চায় তাহলে আমার একটু সহযোগিতা করেন, তাহলে আমার চিকিৎসাটা হবে, আমি একটু ভালোভাবে বাঁচতে পারবো, দাঁড়াইতে পারবো, একটা কাজকর্ম করে খাইতে পারবো। আর যদি ওরকম সহজতে পাই, তাহলে আমার তো এখন যে অবস্থা, আমার তো বাইরের জগৎটা যাইতে চাই না, তা আমি একটা জিনিস পারি যে 3 পিসের ব্যবসা করতে পারি। আচ্ছা, আপনাকে যদি কেউ সহযোগিতা করতে চায় তাহলে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে?
আপনাদের মাধ্যমে যদি যোগাযোগ করে সহযোগিতা করে তাহলে আমার জন্য ভালো হয়, কারণ আমি যখন নামাজ পড়ি তখন সেটা বন্ধ থাকে আর আমার নাম্বার বিকাশ করাও না। দর্শক, কেউ যদি ওনাকে সাহায্য সহযোগিতা করতে চান তাহলে আমাদের মাধ্যমেই করতে হবে এবং তখন তার নাম্বার আমরা দিয়ে দেব। আপনার আর কিছু বলার আছে? যারা সহযোগিতা করতে পারবেন তাদের জন্য আমার দোয়া রইল, যারা না পারবেন সারা পৃথিবীর মানুষের জন্য আমার দোয়া রইল। আপনারাও আমার জন্য দোয়া করবেন আর কেউ খারাপ মন্তব্য করবেন না, কারণ আমি কোনোদিনও চাই নাই এইভাবে মিডিয়ার সামনে আসতে, ক্যামেরার সামনে আসতে। আল্লাহ আমারে আনছে, দোয়া করবেন আমার মতন জানি কোনো বোন এইভাবে আর না আসা লাগে। সবাই জানি আল্লাহ ভালো রাখে, আপনারাও ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার জন্য সুস্থতা কামনা করবেন। আসসালামু আলাইকুম। দর্শক, শুনলেন এই বোনের জীবনের গল্প। যদি আপনাদের ভালো লাগে এই গল্পটি শুনে এই বোনের পাশে দাঁড়াতে চান তাহলে আপনারা দাঁড়াবেন। দর্শক, আমরা দেশের বিভিন্ন জায়গায় গিয়ে প্রতিবেদন করে থাকি অসহায় নারীদের এই কষ্টের কথাগুলোই আপনাদেরকে শুনব। আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দিন শেষে একটি ভালো কাজ হলেও করবেন। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।